আজকে আমরা আলোচনা করব আমাদের রাজ্যে তিল এবং বাদাম চাষ, তার সম্ভাবনা, চ্যালেঞ্জ ও প্রতিকার। এ বিষয়ে আলোচনার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রাজীব নাথ। রাজীববাবু, আপনাকে আকাশবাণীতে স্বাগত। নমস্কার। নমস্কার। আর সঙ্গে রয়েছেন নরেন্দ্রপুর সামিটের বেসিক স্টেট কনসালটেন্ট ডক্টর স্বরূপ কুমার চৌধুরী। ডক্টর চৌধুরী, আপনাকেও স্বাগত। নমস্কার। সঙ্গে রয়েছে আমি সুব্রত। শুরুতে যে কথা বললাম যে আমাদের রাজ্যে মোটামুটি অন্যান্য চাষাবাদ তো কৃষক বন্ধুরা করে থাকেন, কিন্তু এই যে তিল আর বাদাম নিয়ে আমরা আলোচনা করছি, এর আমাদের রাজ্যে চাষ করাটা কতটা গুরুত্বপূর্ণ বা এই দুটি চাষের সম্ভাবনা কেমন, আমি একটু সর্ববাবু আপনার থেকে জানবো। সুস্থ, সবল এবং নিরোগ থাকার জন্য আমাদের যেমন তন্ডুল জাতীয় খাদ্যের প্রয়োজন আছে, তার পাশাপাশি ডাল এবং ভোজ্য তেলেরও কিন্তু খুব গুরুত্বপূর্ণ খাদ্যশস্য। ধান এবং গম থেকে আমরা যেমন কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য পাচ্ছি, সেরকম ডাল শস্যর থেকে আমরা আমিষ জাতীয় প্রোটিন পেয়ে যাচ্ছি, আর তৈলবীজ থেকে আমরা ফ্যাট জাতীয় বা স্নেহ জাতীয় খাদ্য উপাদানগুলো আমরা পেয়ে যাচ্ছি। তো একজন পূর্ণবয়স্ক মানুষের 18 থেকে 20 গ্রাম ভোজ্য তেল প্রয়োজন হয়, এবং সেটা হিসেব করে দেখা গেছে যে বছরে প্রায় 6 থেকে 6.5 কেজি লাগে। এই হিসেবে আমাদের রাজ্যে তৈলবীজের প্রয়োজন আছে 15 লক্ষ মেট্রিক টন। আচ্ছা, কিন্তু এ যাবৎ আমাদের যা উৎপাদন হয় 8 থেকে 9 লক্ষ মেট্রিক টনের মতো উৎপাদন হয়। তার মানে আমাদের একটা চাহিদা বিরাট আছে, কিন্তু আমাদের উৎপাদনে একটা ঘাটতি আছে। সুতরাং আমাদের একটা সম্ভাবনা আছে যে আমরা যদি এলাকা বাড়াতে পারি, উৎপাদনশীলতা বাড়াতে পারি, তাহলে আমরা এই গ্যাপটা মেটাতে পারবো। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের কৃষক বন্ধুরা এই সরিষার দিকেই বেশি আকৃষ্ট হন, কিন্তু সরিষা ছাড়াও আমাদের তিল, বাদাম, সূর্যমুখী, সয়াবিন, এগুলোর আমরা যদি চাষ করি তাহলে আমরা এই ঘাটতিটা অনেকটাই মেটাতে পারবো। তো আমরা আজকে যেহেতু আলোচনা করছি তিল এবং বাদাম নিয়ে, এর কিছু বিষয় তুলে ধরা দরকার। যেটা তিল, এতে তেলের ভাগ থাকে প্রায় 34 থেকে 51%। এছাড়াও যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে, ফলিক অ্যাসিড, যার মেডিসিনাল ভ্যালু আছে, অর্থাৎ কোলেস্টেরলকে কমিয়ে দেয়। আমাদের রাজ্যে তিল এ যাবৎ প্রায় 2,60,000 হেক্টরের মতো চাষ হয়ে থাকে, এবং তার অধিকাংশটাই কিন্তু প্রি খারিফ সিজনে হয়। কিন্তু সম্ভাবনা আছে যে খারিফ সিজনে বা আমরা ভাদই তিল যেটা বলি, সেইটাকেও আমরা কিন্তু অনেকটাই করতে পারি। আরেকটা বিষয় এখানে উল্লেখযোগ্য, যে আলুর জমিটাকে আমরা যদি পুরোটাকে ব্যবহার করি, অন্য আলু কাটার পর, আলু তুলে নেওয়ার পর অন্য ফসল না করে ওই জমিতে আমরা যদি তিল করতে পারি, তাহলে আর কোনো সার লাগে না, অথচ আমার একটা ভালো প্রোডাকশন আমরা পেয়ে যাব, আমরা তেলের চাহিদাটা অনেকটাই মেটাতে পারবো। অন্যদিকে আমরা বাদামের ক্ষেত্রে যদি দেখি, যে বাদামে তেলের 40 থেকে 50% তো আছেই, এছাড়া এর খোল বা এই যে সবুজ গাছ, এগুলো খুব ভালো পশুখাদ্য হিসাবে ব্যবহার করা যায়। আর শিম্বগোত্রীয় ফসল হওয়ার ফলে বাতাসের নাইট্রোজেনকে আবদ্ধ করতে পারে। এবং আমরা আরেকটা সুবিধা আছে কি, যে তিল এবং বাদাম এমনই ফসল, আমরা কিন্তু আমি আগেই উল্লেখ করলাম যে আমরা সারা বছরই এটাকে কিন্তু করতে পারি। এবং যেমন আলুর জমিটাকে আমরা তিলের ক্ষেত্রে ব্যবহার করব, তেমন আমাদের বাদামের জন্য আমাদের যে রাঢ় এলাকা আছে, যেগুলো রুক্ষ এলাকা, পশ্চিমাঞ্চলের জেলাগুলি, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, এই সমস্ত জায়গাগুলিতে যেখানে উঁচু জমি, অথচ বর্ষার সময় আমরা ধান করতে পারি না, ধান লাভজনক হয় না, সেখানে আমরা যদি বাদাম চাষ করতে পারি, তাহলে আমরা কিন্তু আমাদের তৈলবীজ উৎপাদনটাও বাড়বে, আমাদের যে ঘাটতি সেটাও তেলের ক্ষেত্রে আমরা অনেকটা মেটাতে পারি। সুতরাং সুযোগ এবং সম্ভাবনা দুটোই আছে। বেশ, খুব সুন্দরভাবে সর্ববাবু বললেন বিস্তারিতভাবে। এবারে একটু রাজবাবু আপনার কাছে আসবো, যে এই যে তৈলবীজের ফলন উনি বলছেন যে কম রয়েছে, এই ঠিক কমটা কি কারণে, কিসের ঘাটতি বা কিসের সমস্যা, এবং যদি সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে সমাধান কি আছে? হ্যাঁ, খুব সঠিকভাবে এটা বলেছেন সৌরভবাবু বলার সময়, যে আমাদের দেশে, আমাদের মতো দেশে যেখানে দেখা যায় যে বিভিন্ন ফসলের বিভিন্ন ঋতু আছে, সময় আছে, সেক্ষেত্রে যে কোনো ফসলের ক্ষেত্রে ডাল এবং তৈলবীজের ক্ষেত্রে যেটা সমানভাবে প্রযোজ্য, সেটা হচ্ছে সঠিক বীজ নির্বাচন করা, একটা সংশোধিত বীজ নির্বাচন করা। সেটা আমাদের কৃষকরা পান না। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে সঠিক সময় বোনা,
সেটা অনেক সময় হয় না। আচ্ছা, 3 নম্বর হচ্ছে সঠিক সার, সুষম সার প্রয়োগ করা। সেটা হচ্ছে সুষম সার এবং অনুখাদ্য যদি আমরা প্রয়োগ করতে না পারি, মাটিতে আমরা সঠিক সময় যদি না দিই, তাহলে কিন্তু আমরা ফলন যতটা পাওয়ার আমরা পাবো না। আরেকটা বিষয় হচ্ছে বীজ শোধন। আমাদের কৃষক বন্ধুরা কিন্তু বীজ শোধনের বিষয়টা এখনো পূর্ণ মাত্রায় করেন না। বীজ শোধনটা করা ভীষণ দরকার একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে যে সেচের ব্যবস্থা করা। যেহেতু আমাদের রাজ্যে তিল এবং বাদাম দুটোই কিন্তু যেই সিজনটায় হয়, সেটা হচ্ছে আমরা যেটা বলি যে স্প্রিং সামার, যে গ্রীষ্মকালীন বা প্রি খারিফ, বসন্তকালীন যেটা হয় বা চৈত্র মাসে যেটা হয়, সেই সময়টায় কিন্তু আমাদের জল সেচ দিতে হবে। অন্তত দুটো ক্ষেত্রে, যেমন আমাদের তিল চাষের ক্ষেত্রে কিন্তু অন্তত 3টে জল দেওয়া প্রয়োজন, বা বাদাম চাষের ক্ষেত্রে 4-5টে জল দেওয়া দরকার। সেটা আমরা দিতে পারি না। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমাদের রোগ পোকার আক্রমণ। কারণ এই দুটো চাষের ক্ষেত্রে দেখা গেছে রোগ এবং পোকার আক্রমণ কিন্তু হয়। তো এই সমস্যার জন্য কিন্তু যতটা ফলন আমাদের পাওয়ার কথা, ততটা ফলন আমরা পাচ্ছি না। এবং কিভাবে আমরা পাবো? তার মানে হচ্ছে যে বীজ আমাদের কৃষকদের নির্বাচন করতে হবে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে সঠিক সময়ে বুনতে হবে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে সুষম সার প্রয়োগ করতে হবে। 4 নম্বর হচ্ছে অনুখাদ্য প্রয়োগ করতে হবে। 5 নম্বর হচ্ছে জীবাণু সার। এটা জীবাণু সার কিন্তু ভীষণ প্রয়োজন। জীবাণু সার দিয়ে বীজ শোধন করতে হবে। সেটা আমরা পরবর্তী আলোচনা আসবো। আচ্ছা, পরবর্তী যে বিষয়টা আছে সেটা হচ্ছে যখনই আমরা দেখবো যে দেখুন আমাদের এই যে ফসলগুলোতে কিন্তু রোগ পোকার আক্রমণ হবে, যে কোনো ফসলের ক্ষেত্রে কিন্তু রোগ পোকার আক্রমণ হবে, এবং তার নিয়ন্ত্রণ ব্যবস্থা আমরা এই নিয়ন্ত্রণ ব্যবস্থা যদি করতে পারি। বর্তমানে দেখা গেছে যে বিশেষ করে তিলের ক্ষেত্রে আমাদের ফলন কিন্তু খুব কম আমাদের রাজ্যে এবং আমাদের দেশের ক্ষেত্রে। আমাদের রাজ্যে প্রায় 2,60,000 হেক্টর জমিতে হয়, এবং সারা ভারতবর্ষের ক্ষেত্রে 19 লক্ষ হেক্টর জমিতে হয়। সারা পৃথিবীতে সবচেয়ে বেশি তিলের উৎপাদন এরিয়া আমাদের ভারতবর্ষে। এবং আমাদের বাদাম চাষের ক্ষেত্রে দেখা গেছে আমাদের রাজ্যে প্রায় 80,000 হেক্টর জমিতে কিন্তু বাদাম চাষ হয়। সেটা কিন্তু অনেকটা বাড়ানো সম্ভব। তা সেই জন্যই যে এই ব্যবস্থাগুলো আমরা করতে পারি, তাহলে বোধহয় যে আক্রমণ করতে পারি, তাহলে কিন্তু এখন যেটা হয় যে আমরা তার দ্বিগুণ করতে পারি ফলনটা। ঠিক, বিঘা প্রতি ফলনটা যদি দ্বিগুণ করতে পারি, অটোমেটিক্যালি কিন্তু যে ঘাটতিটা আছে আমাদের রাজ্যে প্রায় 7-8 লক্ষ টন ঘাটতি, সেটা আমরা ঘাটতিটা মেটাতে পারি এবং আমরা বাইরেও পাঠাতে পারি। তাতে কৃষকরা কিন্তু একটা অর্থকরী ফসল হিসেবে, বিশেষ করে বাদামের একটা বড় সম্ভাবনা আছে। এটা তো বিভিন্ন রকম সমস্যা যেগুলো রয়েছে সেগুলো তুলে ধরলেন রাজীববাবু, এবং ওনার কথা থেকে উঠে এলো যে একটা সঠিক সময়ে বোনার কথা। এই যে সঠিক সময় বলতে আমরা মূলত কোন সময়টা বুঝবো, বা আমাদের এই রাজ্যের বিভিন্ন প্রান্তের কথা আপনারা যেমন বললেন যে মাটি কেমন হওয়া দরকার, তিল বা বাদামের কথা যদি বলি, সৌরভবাবু কি বলবেন? ভালো ফলন পেতে গেলে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সঠিক সময়ে বীজ কিন্তু বুনতে হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি আগে বুনে ফেলি তাহলেও খারাপ, আবার যদি পরে বুনি তাহলেও কিন্তু ফলনের ওপর প্রভাব পড়ে, বিভিন্ন রোগ পোকার আক্রমণ হয়, আশানুরূপ ফলন আমরা পাই না। সুতরাং আমাদের লক্ষ্য হচ্ছে ভালো ফলন পেতে হবে, তাহলে সঠিক সময়ে আমাদের বীজ বুনতে হবে। তিল এবং বাদাম আমরা আগেই বলেছি যে 3টে সিজনেই করা যায়, তবে আমরা স্পেসিফিক্যালি আমাদের রাজ্যে যে তিল চাষ বছরে 3 বার করা গেলেও কিন্তু মূলত গ্রীষ্মকালেই এই তিল চাষটা হয়ে থাকে। এবং গ্রীষ্মকালে মানে বোনার উপযুক্ত সময় হচ্ছে ফাল্গুন মাস, যখন তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেডের আশপাশে থাকবে। আর ফসল বোনার সময় নজর রাখতে হবে যে আমরা যখন ফসল কাটবো সেই সময় যাতে ঝড় বৃষ্টি না চলে আসে, অর্থাৎ আমাকে মানে হিসেবটা আমাকে সেভাবেই করে নিতে হবে। আর যদি খারিফ মরশুমে আমরা তিল চাষ করতে চাই তাহলে উপযুক্ত সময় হচ্ছে জ্যৈষ্ঠ মাস। তবে দেখা গেছে যে আমরা যদি জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে আমরা তিল বুনি তাহলেই সবচেয়ে ভালো ফলন পাওয়া যায়। এবং আমরা আরেকটা যেটা বলে থাকি যে ভাদই তিলের কথা, পার্টিকুলারলি মানে প্রাক রবি মরশুমে যখন মৌসুমি বায়ু মানে প্রত্যাবর্তন হয়ে গেছে, শেষ হয়ে যাচ্ছে, সেই সময় আমরা যদি তিল বুনে থাকি তাহলেও আমরা তিল চাষটা আমরা করতে পারি। এই গেল তিলের ক্ষেত্রে। আর বাদামও আমরা 3টে সিজনেই করতে পারি, খারিফ করতে পারি, রবি বা শীতকালীন বাদাম এবং গ্রীষ্মকালীন। খারিফ যদি বাদাম আমরা করতে চাই তাহলে জুন মাসের মাঝামাঝি থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত আমরা এটা বপন করতে পারবো বা বুনতে পারবো। রবি বা শীতকালীন যে বাদাম চাষটা সেটা হচ্ছে অক্টোবর থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত আমরা এটা বুনতে পারবো। আর গ্রীষ্মকালীন যে বাদাম চাষ সেটা হচ্ছে জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারির শেষ অবধি আমরা এই বাদাম বুনতে পারবো। বেশ।
মোটামুটি নির্দিষ্ট সময়গুলো তো সর্ববাবু জানিয়ে দিলেন। আর আবার একটু রাজীববাবু আপনার কাছে আসি, আপনি তো বলছিলেন যে সঠিক জাত নির্বাচন করতে হবে, সংশিত বীজ। একদম। এই যে সঠিক জাত বা সংশিত বীজ বলতে উন্নত কোনো বীজের কথা নিশ্চয়ই বলছেন, এমন কি রয়েছে, তিল বা বাদামের কি জাত রয়েছে বা তাদের বৈশিষ্ট্য কি আছে? হ্যাঁ, আমাদের রাজ্যে যে গবেষণা কেন্দ্র আছে রাজ্য সরকারের অধীন বা ভারতবর্ষে যা আছে, তাতে কিন্তু বেশ কিছু ভালো জাত তিল এবং বাদামের ক্ষেত্রে আমরা বের করতে পেরেছি। তার মধ্যে যেটা সবচেয়ে ভালো, গত বছর 2024 সালে একটি ভ্যারাইটি বেরিয়েছে তিলের ক্ষেত্রে, সেটা হচ্ছে তানজিলা। তানজিলা হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত 82 থেকে 85 দিনের মধ্যে হয়ে যাচ্ছে এবং প্রায় 19 কুইন্টাল ফলন দিচ্ছে। এছাড়াও আরো দুটো ভ্যারাইটি যেগুলো নাকি 1000 কেজির বেশি পার হেক্টর ফলন দিচ্ছে, সেটা হচ্ছে উন্নত রমা 13 কুইন্টাল পার হেক্টর এবং আরেকটি ভ্যারাইটি সুপ্রভ 15 কুইন্টাল পার হেক্টর। এই দুটোর ক্ষেত্রে কিন্তু এগুলো 80 থেকে 85 দিনের মধ্যে হয়ে যাচ্ছে। এছাড়া আমাদের পশ্চিমবাংলায় সবচেয়ে পুরনো যে দুটো জাত, সেটা হচ্ছে রমা এবং তিলোত্তমা। এবং আমাদের বহরমপুরে যে গবেষণা কেন্দ্র আছে তৈলবীজ, ওনারা কিন্তু রমাকে ইমপ্রুভ করে উন্নত রমা করেছেন। সেই উন্নত রমার ক্ষেত্রে ফলনটা কিন্তু অনেকটা বেড়েছে এবং উন্নত রমার 13 কুইন্টাল পার হেক্টর। এছাড়া যে ভ্যারাইটিগুলো আছে TKG 21, TKG 22, TKG 55, এই জাতগুলো বা গুজরাট তিল 2, কৃষ্ণা, প্রাচী, কনক বা শুভ্র, TKG 308, এই সমস্ত ভ্যারাইটিগুলো মোটামুটি যেটা হচ্ছে যে 85 থেকে 90 দিনের মধ্যে হয়ে যায় এবং ফলন প্রায় 5 থেকে 8 কুইন্টাল পার হেক্টর। তো আমি প্রথমে বলেছি 3টে জাত খুব ভালো হয়, সেটা হচ্ছে সেই 3টে জাত কৃষক বন্ধুরা যোগাযোগ করতে পারেন, কৃষি দপ্তরের সঙ্গে সংশ্লিষ্ট এডিএর সঙ্গে যোগাযোগ করতে পারেন বা কৃষি দপ্তরের সঙ্গে কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন, যেখান থেকে কিনা সংশোধিত বীজ পাওয়া যেতে পারে। আর বাদামের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু ভালো জাত আমরা বের করতে পেরেছি। তার মধ্যে সেটা হচ্ছে এখন খুব রিসেন্টলি 2022 সালে একটি নতুন জাত বেরিয়েছে, খুব ভালো, 110 দিনের মধ্যে হয়ে যায়, কাদেরি 18-12। কাদেরি 18-12টা 105 থেকে 110 দিনের মধ্যে ফলনটা অনেকটা বেশি, প্রায় 25 থেকে 30 কুইন্টাল পার হেক্টর। এছাড়া নতুন জাতের মধ্যে আছে কোনার্ক, VRI 10, TG 73। এছাড়াও কিন্তু যে উন্নত জাতগুলো ব্যবহার করলে আমরা 25% মতো ফলন বের করতে পারি। যেরকম ধরুন আপনাকে বলি, কনফেকশনারি গ্রাউন্ডনাটের ক্ষেত্রে GG 20, TG 22, বা অম্ল মাটির ক্ষেত্রে TG 3, TG 22, সল্ট মানে যেগুলো হচ্ছে আপনার লবণাক্ত মাটির ক্ষেত্রে যে ধরনের ভ্যারাইটি আমরা বের করেছি, সেটা হচ্ছে TG 32, ড্রাউট টলারেন্ট, যে শুষ্ক, যেখানে ধরুন মাটিতে রসের সমস্যা আছে, সেক্ষেত্রে ICCS 37, 44, 76, ট্যাগ 24 পশ্চিমবাংলায় খুব পপুলার একটি জাত। তো সেটা এখনো কৃষকরা বন্ধ করেন। হাই অয়েল কন্টেন্ট, কারণ আমরা বাদাম থেকে অয়েল এক্সট্রাকশন করি। হাই অয়েল কন্টেন্টের ক্ষেত্রে ICCS 2576, হাই সেলিং পার্সেন্টেজ, সেটা প্রায় TKG 19। এই জাতগুলো কিন্তু কৃষক বন্ধুরা যদি আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে আমাদের AIC এর গ্রাউন্ডনাট প্রকল্প আছে বা রাজ্য সরকারের যে আমাদের বহরমপুরে ডাল এবং তৈলবীজ গবেষণা কেন্দ্র আছে, সেখান থেকে কিন্তু কৃষক বন্ধুরা সংগ্রহ করতে পারেন। SSC আছে, স্টেট সিড কর্পোরেশন, যে তাতে কিন্তু ফলনটা অনেকটা বাড়ানো যায়। আমরা ফলনটা পরে আসবো, ফলনটা অনেকটা বাড়ানো সম্ভব। আচ্ছা, অনেকগুলো জাতের কথা, উন্নত জাতের কথা তো বললেন রাজীববাবু। এবারে ধরুন আমাদের কৃষক বন্ধুরা এই সমস্ত জাত থেকে কোনো একটা নির্দিষ্ট জাত তারা বেছে নিলেন এবং চাষ করলেন। এবার তার তো পরিচর্যা, সার প্রয়োগ, অনুখাদ্য, যেগুলো কথা আপনি শুরুতেই বললেন, এই যে সার কিভাবে ব্যবহার করবেন বা কি পরিমাণ ব্যবহার করবেন, সর্ববাবু? কৃষক ভাইদের আমি প্রথমেই পরামর্শ দেব যে সার প্রয়োগ করার আগে অবশ্যই জমির মাটি পরীক্ষা করাবেন। স্থানীয় কৃষি অফিসের সাথে যোগাযোগ করে অবশ্যই আপনার জমির মাটি সংগ্রহ করে, যে সমস্ত আমাদের সরকারের গ্রাম স্তরে যে সমস্ত আমাদের সম্প্রসারণ কর্মী আছে তাদের সাথে যোগাযোগ করে মাটি সংগ্রহ করে আমাদের কৃষি যে অফিস আছে সেখানে পৌঁছে দেবেন এবং তারপরে আপনি মাটি পরীক্ষার রেজাল্টটা পাবেন। সেই অনুযায়ী সার প্রয়োগ করতে হবে। প্রথম কথা, প্রাথমিক কর্তব্য হচ্ছে যে মাটি পরীক্ষার ভিত্তিতে সার প্রয়োগ করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে জমিতে যথেষ্ট পরিমাণে জৈব সার দিতে হবে। আমরা সবসময় কৃষক ভাইদের কাছ থেকে শুনি যে গরু নেই, গোবর নেই, সুতরাং আমরা গোবর সার, আমরা কি করে জৈব সার দেব? প্রথম কথা জানতে হবে যে আমরা জমিতে যদি জৈব সার না দিই তাহলে ক্রমশ জমির উৎপাদন ক্ষমতা কমে যাবে, জমি বন্ধা হয়ে যাবে, চাষবাস ক্রমশ অলাভজনক হয়ে যাবে, আমি আশানুরূপ ফলন কিছুতেই পাবো না। আমি যদি জমিতে যথেষ্ট পরিমাণে জৈব সার দিই তাহলে জমির স্বাস্থ্য বজায় থাকবে,
জমির জল ধারণ ক্ষমতা বাড়বে, তাপমাত্রা বজায় থাকবে, সমস্ত খাদ্য উপাদান পাওয়া যাবে। সুতরাং শুধু জৈব সার বলতে আমি শুধু গোবর সারের মাধ্যমে জৈব সার দেব এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। কৃষককে নিজের জৈব সার নিজেই তৈরি করতে হবে বিভিন্নভাবে। বাড়ির যে সমস্ত আবর্জনা আছে, খামারের যে সমস্ত পাতা পচা আছে, সেগুলিকে নিয়ে আপনার গর্ত করে ভালো করে পচিয়ে নিয়ে জৈব সার হিসাবে ব্যবহার করতে পারেন। এছাড়া বিভিন্ন পদ্ধতি এখন বেরিয়ে গেছে, বিভিন্ন রকম। আপনারা জানেন যে আমরা সবসময় বলি যে কেঁচো সারের ব্যবহার করুন বা বিভিন্ন খোলের ব্যবহার করুন, বা নিজের জৈব সার নিজেরাই তৈরি করতে পারবেন। ধইঞ্চার চাষ করুন, যে কোনো রকম সারা বছরে ফসল চক্রের মধ্যে একটা ডাল জাতীয় শস্যের চাষ করুন। তাহলে কি হবে, যে বাতাসের নাইট্রোজেনটাকে আবদ্ধ করতে পারবে। আবার ওই যে ডাল জাতীয় শস্য, আমরা যদি বরবটি করি, আমরা যদি মুগ কলাইয়ের চাষ করি, ঠিক 30 থেকে 35 দিন যখন বয়স হবে আমরা আর মুগ কলাই দানার জন্য অপেক্ষা করব না, মাটিতে মিশিয়ে দেবো। তাহলে কি হবে, আমরা যথেষ্ট পরিমাণে জৈব সার করতে মানে মাটিতে যোগ করতে পারি। তো এগুলো আমি একটা সাধারণ কথা বললাম, কিন্তু যদি আমরা একদম মানে ডেটা ওয়াইজ বলি তাহলে কিন্তু তিল এবং বাদাম চাষের জন্য আমরা বলি একর পিছু কম করে 2.5 থেকে 3 টন জৈব সার প্রথমেই দিতে হবে, তারপরে রাসায়নিক সারের ব্যবহার। এবং রাসায়নিক সারের ক্ষেত্রে বাদাম যেহেতু লেগুমিনাস ক্রপ, সিম্বগোত্রীয় ফসল, ওখানে নাইট্রোজেন কম লাগবে। আর তিলের ক্ষেত্রে আরেকটা জিনিস বলি যে ফসলে রাসায়নিক সার দেওয়ার সময় কৃষক ভাইয়েরা একটা জিনিস, একটা নিয়ম নীতি মেনে চলবেন, সেটা হচ্ছে 2:1:1 অনুপাতে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ সার দিতে হবে। আমরা তিল চাষের ক্ষেত্রে যদি বিনা সেচে তিল চাষ করে থাকি তাহলে আমরা জমি তৈরির সময় বা শেষ চাষের সময় আমরা পুরো সারটা আমরা দিয়ে দেবো। এবং সেই ক্ষেত্রে একর প্রতি 12 কেজি নাইট্রোজেন, 12 কেজি ফসফরাস আর 12 কেজি পটাশ সার দিতে হবে। আবার 1 কেজি নাইট্রোজেনের জন্য আমাদের 2 কেজি 200 গ্রাম ইউরিয়া লাগবে। 1 কেজি ফসফেটের জন্য তাহলে আমরা কি লাগবো, আমরা 6 কেজি 600 গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট দিতে হবে। আর 1 কেজি পটাশের জন্য 1 কেজি 600 গ্রাম মিউরেট অফ পটাশ দিতে হবে। তো এটা হলো বিনা সেচে যদি আমরা তিল চাষ করে থাকি। যদি সেচযুক্ত জমি হয় তাহলে কিন্তু দুটো ভাগে এই সারটা দিতে হবে। একটা হচ্ছে যেরকম আগে বললাম জমি তৈরির সময় বা সেচ চাষের সময় 12 কেজি নাইট্রোজেন, 12 কেজি ফসফরাস, 6 কেজি পটাশ। আর চাপান সার হিসাবে ফুল বেরোনোর সময় 12 কেজি নাইট্রোজেন আর 6 কেজি পটাশ দিতে হবে। এটা হচ্ছে তিলোত্তমা ভ্যারাইটির জন্য। যদি একটু আগেই রাজীববাবু বলছিলেন যে রমা ভ্যারাইটির কথা, রমার জন্য একটু সার বেশি লাগবে, কোনো জাত অনুযায়ী সারের তারতম্য ঘটতে পারে। হ্যাঁ, কারণ ডিউরেশনটা যেহেতু জীবনকালটা কম বেশি হয়ে যায় তার উপর একটা নির্ভর করে। রমার ক্ষেত্রে এই সারের ব্যবহার হবে 16 কেজি নাইট্রোজেন, 16 কেজি ফসফরাস, 8 কেজি পটাশ। আর দ্বিতীয়বারে 16 কেজি নাইট্রোজেন আর 8 কেজি পটাশ দিয়ে চাপান দিতে হবে। বাদামের ক্ষেত্রে জমি তৈরির সময় 8 কেজি নাইট্রোজেন, 12 কেজি ফসফরাস আর 20 কেজি পটাশ দিতে হবে। আর যদি সেচযুক্ত জমি হয় তাহলে একর প্রতি নাইট্রোজেন 8 কেজি, ফসফরাস 24 কেজি আর পটাশ 32 কেজি দিতে হবে। তবে সবসময় বলবো যে সিঙ্গেল সুপার ফসফরাসের জন্য সিঙ্গেল সুপার ফসফেট দেওয়া উচিত, তাহলে আমরা সালফারটা যোগ করতে পারি। বেশ, আচ্ছা, খুব সুন্দরভাবে কোন কোন জাতের জন্য কি পরিমাণে সারের কথা প্রয়োগ করা দরকার সেগুলো সর্ববাবু বলে। আমি একটু রাজীববাবু আপনার কাছে আসি। আপনি শুরুতে বলছিলেন যে অনুখাদ্য জমিতে দেওয়া দরকার। অনুখাদ্য কি ধরনের অনুখাদ্য ব্যবহার করবেন যার ফলে ফলন বৃদ্ধি পেতে পারে? হ্যাঁ, দুটো ফসলের ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই অনুখাদ্য প্রয়োগ করতে হবে। তার আগে বলিনি যে বাদাম চাষের ক্ষেত্রে কিন্তু জিপসাম সৌরভবাবু যেটা বললেন সালফার, জিপসাম থেকে কিন্তু আমরা ক্যালসিয়াম এবং সালফার পাবো। এটা আমাদের প্রায় 35 থেকে 40 কেজি জিপসাম প্রয়োগ করতে হবে ফুল আসার পূর্বে, এটা বাদামের ক্ষেত্রে স্পেশালি। আর দুটো ফসলের ক্ষেত্রেই কিন্তু আমাদের যেটা দিতে হবে অনুখাদ্য হিসেবে আমাদের বোরন দিতে হবে, বোরাক্স সোহাগা, সেটা 1.5 থেকে 2 কেজি পার বিঘা
জমি তৈরি করার সময় মূল সারের সঙ্গে। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের জিঙ্ক সালফেট, তো জিঙ্ক সালফেট দিতে হবে আপনার 2.5 থেকে 3 কেজি আমাদের দুটো ফসলের ক্ষেত্রে জমি তৈরি করার সময়। আর অ্যামোনিয়াম মলিবডেনাম পাওয়া যাবে, সেটাও আপনাকে দিতে হবে 1.5 কেজি পার হেক্টর, 130 গ্রাম পার বিঘা। এই তিনটে কিন্তু যদি আমরা দিতে পারি তাহলে কিন্তু ফলনটা নয়, শুধু কোয়ালিটি, যে গুণমান যেটা আমাদের, সেই গুণমানটা কিন্তু অনেকটা আমরা বৃদ্ধি করতে পারবো। আর যদি মূল সার হিসেবে দিতে না পারি, আমরা কিন্তু ফোলিয়ার স্প্রে দিতে পারি। আমরা আপনার 20 থেকে 25 দিনের মাথায় একবার দিতে পারি, আর 40 থেকে 45 দিনের মাথায় দিতে পারি। সেক্ষেত্রে আমাদের জিঙ্ক সালফেট 0.5% এই হারে দিতে হবে। এবং বোরন আপনাদের দুটো পাওয়া যায়, একটা 10% এবং 21%। সেক্ষেত্রে 1 থেকে 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে 2 বার স্প্রে করতে হবে। এবং অ্যামোনিয়াম মলিবডেনামের ক্ষেত্রে একই রকম 5 গ্রাম প্রতি 10 লিটার জলে, যেটা 52% মলিবডেনাম পাওয়া যায়। অ্যামোনিয়াম মলিবডেনাম আমরা অনুখাদ্য হিসেবে দিলে আমরা গুণমান এবং ফলনটা অনেকটা বাড়ানো যাবে। বেশ। আর সব গাছের ক্ষেত্রে তো একটা চাষের ক্ষেত্রে এটা তো সেচের ব্যাপার থেকে থাকে, সেচটা কোন সময় দুটো চাষের ক্ষেত্রে ব্যবহার খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ভালো ফলন পেতে গেলে এই জলসেচ কিন্তু সঠিক সময়ে এবং সঠিকভাবে দিতে হবে। প্রথমে বলি, লক্ষ্য রাখতে হবে যখন আমরা বীজ বুনছি সেই সময় যেন জমিতে যথেষ্ট রস থাকে, না হলে কিন্তু আমাদের অঙ্কুরোদ্গমী হবে না, ফলনে প্রথমেই কিন্তু আমরা মার খেয়ে যাব। ঠিক ঠিক। তারপরে তিলের ক্ষেত্রে সাধারণত আমরা দুটো সেচ দেওয়ার কথা বলি। প্রথম সেচটা 30 থেকে 35 দিনের মধ্যে দেয়া হয়, আর পরের সেচটা আরো 20 থেকে 25 দিন পর আমরা দুটো সেচ দেওয়ার কথা বলি। আর বাদামের ক্ষেত্রে 4-5টা সেচ দিতে বলা হয়, কিন্তু বাদামের যেটা উল্লেখযোগ্য বিষয় বলার কথা, যখন পেগিং হবে বলতে ওই যে ফুলটা যখন নিচে মাটির মধ্যে ঢুকে যাচ্ছে, প্রবেশ করছে, করে যখন আপনার খোলটা তৈরি হচ্ছে, বাদামের খোসাটা, তখন কিন্তু মাটিটা অবশ্যই যেন নরম থাকে। যদি শক্ত মাটি হয় তাহলে ওই পেগিংটাতে অসুবিধা হবে এবং ফলন মারাত্মকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত। সুতরাং পেগিং এর সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ওই সময় কিন্তু জমিতে যথেষ্ট রস থাকতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে তো মোটামুটি সেচ হলো, সার হলো, আর কিছু রোগ পোকা আক্রমণ থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে পরিচর্যা, আগাছা নিয়ন্ত্রণ করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাদাম চাষের ক্ষেত্রে কৃষক বন্ধুদের বলতে চাই, সেটা হচ্ছে যে ডিক্লোসুলাম 84%, এটা হচ্ছে যদি আমরা 1 গ্রাম প্রতি 15 লিটার জলে বোনার 3 দিনের মাথার মধ্যে স্প্রে করতে পারে, তাহলে কিন্তু অনেকটা ফসলটাকে আগাছা মুক্ত রাখা যায়। এবং এই দুটো ফসলের ক্ষেত্রে কিন্তু প্রথম 35 থেকে 40 দিন আগাছা মুক্ত রাখাটা ভীষণ দরকার। এক্ষেত্রে আরেকটি আছে কেমিক্যাল, সেটা হচ্ছে রাসায়নিক ইমাজিথাপির, সেটা হচ্ছে 20 থেকে 25 দিনের মাথায় 2 ml প্রতি লিটার জলে স্প্রে করা যায়। আরেকটা হচ্ছে ইমাজিথাপির এবং প্রোপাকুজেলোফব 2 থেকে 2.5 ml প্রতি লিটার জলে 20 থেকে 25 দিনের মাথায় যদি আমরা স্প্রে করি, তাহলে কিন্তু আগাছাটা অনেকটা নিয়ন্ত্রণ করা যায়। এবং আগাছা কিন্তু যদি আমরা রাখতে দিই তাহলে কিন্তু প্রায় 40 থেকে 50% ফসলের ক্ষতি হয়ে যায়। এটা কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং আগাছা নিয়ন্ত্রণ করা হাত নিড়ানির মাধ্যমে এবং রাসায়নিকের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হবে। এবং 40 দিন পর্যন্ত, এটা যে সংকটজনক আমরা কাল বলি, সেই সময়টা পর্যন্ত দুটো ফসলের ক্ষেত্রে কিন্তু আগাছা নিয়ন্ত্রণ করতে হবে, যদি আমরা ফলনটা যতটা পাওয়ার কথা সেই ফলনটা আমরা পেতে চাই। ঠিক। আর সব ক্ষেত্রে তো রোগ পোকার আক্রমণ দেখা দেয়। এই রোগ পোকা মূলত কি ধরনের হয় আর এর ক্ষেত্রে প্রতিকার কি হবে, একটু আপনিও একটু বলুন রাজীববাবু। হ্যাঁ, যে কোনো ফসলের ক্ষেত্রে এই যেরকম রোগ পোকার আক্রমণ হয়, সেক্ষেত্রে আমাদের এবং বাদামের ক্ষেত্রেও কিন্তু রোগ পোকার আক্রমণ হয়। বাদামের ক্ষেত্রে কিন্তু যেটা হয় সেটা হচ্ছে আপনার সবচেয়ে আক্রমণ যেটা বর্ষাকালীন, যে যখন আমরা বাদাম চাষ করি তখন টিক্কা ডিজিজ যেটা হয়, সেটাতে কিন্তু বাদামের পাতার নিচের অংশটায় হলুদ হয়ে যায়, প্রথমে হলুদ হয়ে যায়, তারপর বাদামি হয়ে যায় এবং কালো হয়ে ঝরে পড়ে। সেক্ষেত্রে কিন্তু বীজ শোধন করতে হবে এবং কিছু রাসায়নিক স্প্রে করতে হবে। সেক্ষেত্রে প্রপিকোনাজল, আপনার ডাইফেনকোনাজল, মেটালাক্সিল ব্যানকোজেব, তারপরে আপনার ব্যাবিস্টিন, এই ওষুধগুলো কিন্তু আমাদের যদি আমরা স্প্রে করি এবং বীজ শোধন করি, তাহলে কিন্তু আমরা এটা থেকে আমরা রক্ষা পেতে পারি। এবং আমাদের পোকার ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু পোকার আক্রমণ হয়। হোয়াইট গ্রাব বা আমাদের ক্ষেত্রে তিলের ক্ষেত্রে কিন্তু পাতামোড়া,
পাতা মোড়া হয়, পাতা মরে যেতে এবং সবুজ অংশটা খেয়ে ফেলে। সেক্ষেত্রে কিন্তু আমাদের রাসায়নিক প্রয়োগ করতেই হবে। সেক্ষেত্রে নমালিউরন বলে একটি কেমিক্যাল আছে, সেটা স্প্রে করা যায়, ল্যামডাসাইহেলোথ্রিন স্প্রে করা যায়, সাইপারমেথ্রিন স্প্রে করা যায়। এই ওষুধগুলিতে আমরা ক্লোরপাইরিফস আমরা স্প্রে করতে পারি। তো এই যদি আমরা সঠিক সময়ে রোগ পোকার আক্রমণকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে কিন্তু আমরা ফসল রক্ষা করতে পারো, ভালো ফলন পাবো। আর এবারে প্রায় সব শেষে আমরা চলে এসেছি, শুধু একটু ফসল কাটার একটু সময়টা কোন সময় বা কত দিনে কাটবেন সেটা একটু সর্ববাবু আপনার। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ফসল কাটা সঠিক সময়ে ফসল কাটতে হবে, তবেই আমরা ভালো ফলন পাবো। এবং জাগ দিতে হবে তিলের ক্ষেত্রে, যেটা খুব প্রচলিত কথা যে জাগ দেয়া। তবে তিল আমরা কিভাবে বুঝবো যে ম্যাচিওর করে গেছে, সেটা হচ্ছে নিচের পাতাগুলো কি হবে, খসতে শুরু করবে, হলুদ হয়ে যাবে, আর ফলগুলো বাদামি রঙের হবে। আর গাছের মাঝামাঝি অংশ থেকে আমরা যদি কতকগুলো ফল ভেঙে দেখি, তাহলে দানাগুলো শক্ত যদি হয়ে যায়, তখনই কিন্তু আমরা ফসল কেটে নেব। কেটে নেওয়ার পর সেগুলোকে জাগ দিতে হবে, এবং 4-5 দিন 6 দিন জাগ দেওয়ার পর সেগুলোকে আবার মাড়াই করিয়ে নিলেই আমাদের সিডগুলো বেরিয়ে আসবে। আর বাদামের ক্ষেত্রেও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে ওই যে খোলটা ওইটা কুঁকড়ে যাচ্ছে, এবং ভেতরে যে মানে দানাটা আছে, হ্যাঁ, সেটার একটা লালচে ভাব, বাদামি ভাব চলে আসবে। তখন ওটা কেটে ফেলতে হবে। আর ফলন কি রকম হবে রাজীব বাবু? হ্যাঁ, ফলন তো খুব গুরুত্বপূর্ণ। আমরা এতক্ষণ আলোচনা করলাম যে উন্নত যে জাতগুলো বেরিয়েছে, তাতে কিন্তু বাদামের ক্ষেত্রে প্রায় 350 থেকে 500 কেজি পর্যন্ত বিঘা প্রতি ফলন পাওয়া সম্ভব, যেটা আগে কখনোই সম্ভব হতো না। আগে কিন্তু 200 থেকে 250 কেজির মধ্যে ফলন হতো, এখন সেটা বাড়িয়ে 350 থেকে 500 কেজি ফলন পাওয়া যাচ্ছে। আর তিলের ক্ষেত্রে আমি যে 3টে জাতের কথা বললাম, সেই 3টে জাতের ক্ষেত্রেই কিন্তু প্রতিটা জাতের ক্ষেত্রে কিন্তু ফলনটা প্রায় 150 থেকে 200 কেজি, যেটা কিন্তু ফলনটা আগে 100 কেজি নিচেই পাওয়া যেত। এটা সবটাই যেটা বললাম বিঘা প্রতি। বেশ,